নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জয়ন্ত মাহাতো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কিন্তু কোনো একটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব না, আমরা একটু আজকে অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। অন্যরকম কেন? আজকে আমরা মূলত গ্যাস অম্বলের সমস্যা নিয়েই আলোচনা করব, কিন্তু যে হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা বলবো সেগুলো কিন্তু একটু অন্যভাবে প্রেসক্রাইব হয়, যেটাকে আমরা বলতে পারি যে মায়োজবেটিক প্রেসক্রিপশন, অথবা যারা দীর্ঘদিনের সমস্যাতে ভুগছেন বা হোমিওপ্যাথিতে যে সমস্ত ওষুধগুলো একটু ডিপ অ্যাক্টিং মেডিসিন দীর্ঘদিনের সমস্যাতে কাজ করে বা যেগুলো সরাসরি ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া যায় না, সেই ওষুধগুলোর সম্পর্কে আলোচনা করব। এবং এই ওষুধগুলো ক্রনিক সমস্যা বা যারা দীর্ঘদিনের প্রবলেমে ভুগছেন তাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই ওষুধগুলো প্রয়োগ না করলে যাদের দীর্ঘদিনের গ্যাস অম্বলের সমস্যা তাদের কিন্তু এগুলো নির্মূল হয় না। এই জন্যই আজকের ভিডিওটি একটু অন্যরকম। এবং এই ওষুধগুলো এতটাই দুর্দান্ত কার্যকর যে আপনার যখন অ্যান্টাসিড খাচ্ছেন তাতেও কাজ করছে না দীর্ঘদিন ধরে, তখনই কিন্তু এগুলোর কাজ রয়েছে। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা, কল্পনা করুন তো আপনার জীবনে আপনার যেটা সব থেকে প্রিয় খাবার, সেটা আপনি আপনার খাবারের টেবিলে নিয়ে বসে আছেন আপনার সামনে, কিন্তু খাওয়ার আনন্দ নেই, মনের মধ্যে রয়েছে একরাশ চিন্তা, ভয়, কারণ আপনি জানেন যে ওই খাবারের একটা টুকরো খেলেও আপনার শরীরে গ্যাস অম্বল অ্যাসিডিটির মতো সমস্যা হবে, এবং যেটা আপনি আগেও ফেস করে এসেছেন দীর্ঘদিন ধরে, এবং আপনার জানা যে এই খাবারটাতে আপনার প্রবলেম হয়। মূলত যারা দীর্ঘদিনের গ্যাস অম্বলের প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কি হয়ে থাকে শরীরের ভেতরে, তাহলে দেখা যায় যে আমাদের শরীরে পাকস্থলীর ভেতরে একটা ওপরের দিকে দরজার মতো জিনিস রয়েছে, যাকে আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। যখন আপনি খাবার খান তখন এটা ওপেন হয় এবং খাবার স্টোমাকে চলে যায়, এবং খাবারটা যাওয়ার পরে এই স্ফিংটারটা কিন্তু আবার বন্ধ হয়ে যায়, অর্থাৎ স্টোমাকের ভেতর থেকে ওপর দিকে কিন্তু আসার কোনো উপায় নেই। এটা এর নর্মাল কাজ। কিন্তু যাদের দীর্ঘস্থায়ী অ্যাসিডিটি গ্যাস অম্বলের প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে কি হয়, এই যে স্ফিংটার বা দরজা সেটা অনেকটা ঢিলে হয়ে যায় বা লুজ হয়ে যায় বা এর কার্যক্ষমতা কমে যায়, ফলে স্টোমাক বা পেটের মধ্যে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড উপরের দিকে ব্যাকফ্লো করে, উল্টো পথে খাদ্য নালীতে চলে আসে। চিকিৎসা বিজ্ঞানে একে আমরা স্পেশালি GERD বলি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কিন্তু একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে মনে, যে কেন এই মাংসপেশিটা ঢিলে হয়ে গেল, কেন ওষুধ খাওয়ার পরও শরীর নিজের থেকে অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এক্ষেত্রেই হোমিওপ্যাথি ওষুধগুলো কার্যকর, কারণ এক্ষেত্রে আজকে যে ওষুধগুলোর কথা বলবো সেগুলো একদম ভেতর থেকে মাইজমেটিক ওয়েতে প্রেসক্রাইব করা হয়। বিশেষ করে বলা যেতে পারে যে অ্যাসিডিটি কেন বারবার আপনার ফেরত আসছে, কারণ আপনার শরীরের ভেতরে জমে থাকা সোরা এবং সাইকোসিস মায়োজম আপনার শরীরের হজম প্রক্রিয়াকে ভেতর থেকে একদম দুর্বল করে দিয়েছে, বা বলা যেতে পারে স্থায়ীভাবে সেখানে ড্যামেজ তৈরি করেছে, যার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেলে সেটা ওপরে ওপরে কাজ করছে, ফাংশনাল ওয়েতে কাজ করছে, ভেতর থেকে কিন্তু সেই জায়গাটা রিপেয়ার হচ্ছে না। তাই এই যে কটি ওষুধের কথা বলবো সেগুলো কিন্তু ডিপ অ্যাক্টিং ওষুধ, তাই অবশ্যই ভিডিওটি আপনাদেরকে ভালো করে শোনার অনুরোধ রইল। আমাদের 1 নম্বর ওষুধ হলো সালফার। একে আমরা বলতে পারি দা সোরা স্পেশালিস্ট। হোমিওপ্যাথিতে সোরা নামে একটি মায়াজম রয়েছে। মূলত সালফারের যারা পেশেন্ট হবে তাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে। সকাল 11টার দিকে এনাদের অসহ্য খিদে ভাব থাকে, মনে হয় যেন পেটের ভেতরে কেউ গর্ত করে দিয়েছে, কিছু না খেলে সে আর থাকতে পারবে না, যেন অজ্ঞান হয়ে যাবে। তার সাথে সাথে তার হাতের দুটো তালু এবং পায়ের তলাতে অসম্ভব জ্বালা বা চুলকানি, গরম ভাব। পেশেন্টের প্রোফাইল কীরকম হয় সালফারের ক্ষেত্রে? রোগী গরম কাতর হন, স্নান টান করতে খুব একটা পছন্দ করেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, গায়ের চামড়া খসখসে টাইপের হয়, মাঝে মধ্যেই চামড়ার কোনো না কোনো সমস্যাতে ভুগে থাকেন, মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই ভালোবাসেন, কিন্তু মিষ্টি খেলে তার অ্যাসিডিটি গ্যাস অম্বলের প্রবলেম আবার বেড়ে যায়। সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, সামনের দিকে ঝুঁকে পড়ে। যদি কম্পারিজনের ক্ষেত্রে দেখি, সাধারণ গ্যাস অ্যাসিডিটির জন্য আপনাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা সবারই অনেক পছন্দের এবং অনেকেই এটা কমনলি ইউজ করে থাকেন, কিন্তু এখানে সালফারের সঙ্গে নাক্স ভূমিকার কিছু পার্থক্য আপনাদেরকে জানাবো। নাক্স ভূমিকার রোগীরা মূলত খিটখিটে টাইপের হন, সালফারের রোগী হয় অলস এবং দার্শনিক টাইপের। নাক্স ভূমিকার কষ্ট সকালের দিকে মূলত বাড়ে, সালফারের কষ্ট ঠিক বেলা 11টার দিকে বৃদ্ধি পায়। সালফার যদি ইউজ করতে হয়, যেহেতু আগেই বলেছি ক্রনিক কেসে এগুলো ভালো কাজ করে, সেই জন্য 200 পোটেন্সি সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনি খেতে পারেন। এইভাবে 2 সপ্তাহ কন্টিনিউ প্রাথমিকভাবে করতে পারেন, পরবর্তীকালে দেখা যেতে পারে আরও লাগতে পারে। দ্বিতীয় ওষুধ হলো আমাদের আর্জেন্টাম নাইট্রিকাম। এটাও কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যার জন্য অত্যন্ত ডিপ অ্যাক্টিং মেডিসিন, এবং এর সাইন অ্যান্ড সিমটমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তবেই এই ওষুধটি কাজ করবে। মূলত যাদের নার্ভাস স্টোমাক তাদের জন্য আর্জেন্টাম নাইট্রিকাম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এক্ষেত্রে পেশেন্ট কমপ্লেন
করেন যে গ্যাস অম্বলের সমস্যার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যেন গুড়গুড় বা কিছু আওয়াজ হচ্ছে, মেঘ ডাকছে, এরকম টাইপের আওয়াজ। আর তার সঙ্গে থাকে মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা। এই রোগীদের সব থেকে বড় লক্ষণ হলো যে সবসময় এনারা কোনো একটা অ্যাংজাইটি, টেনশন, উদ্বেগে ভোগেন। বিশেষ করে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, অর্থাৎ কি হতে চলেছে, কি হবে, এই ভেবে তার অ্যাংজাইটি, দুশ্চিন্তা তৈরি হয়। কোথাও যাওয়ার আগে, কোথাও ইন্টারভিউ, বাইরে বেরোনো, গাড়িতে যাওয়া, তার আগে তাদেরকে বাথরুম অতি অবশ্যই যেতে হবে, কারণ তখনই তার মনে হয় পেটের সমস্যা শুরু হয়ে গেছে, বাথরুম না গেলে তার আর হবে না। লাইকোপোডিয়াম একটি ওষুধ রয়েছে। লাইকোপোডিয়ামের ক্ষেত্রেও কিন্তু গ্যাস হয়, কিন্তু লাইকোপোডিয়ামের ক্ষেত্রে মূল সমস্যা হয় 4টে থেকে বিকেলবেলা রাত্রি 8টা পর্যন্ত। আর আর্জেন্টাম নাইট্রিকামের ক্ষেত্রে গ্যাস অম্বলের সমস্যা, যে কোনো মানসিক চাপ, টেনশন, অ্যাংজাইটি, এগুলোতে তার কিন্তু বৃদ্ধি পায়। সুতরাং আর্জেন্টাম নাইট্রিকাম কোথায় ইউজ হবে? যদি আপনি দীর্ঘদিন প্রথমত কোনো মানসিক প্রবলেম, টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তার সমস্যাতে ভুগছেন, তার সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, দেখছেন কমছে না, সেক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম আপনার জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। কারণ এর রুট কজটা কিন্তু অন্য জায়গায় রয়েছে, সেটা হলো নার্ভাস স্টোমাক। সেক্ষেত্রে ওই জন্যই ওই ওষুধগুলো কিন্তু কাজ করছে না। সুতরাং এই রুট কজটা অতি অবশ্যই জানা দরকার। এক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম 200 পোটেনসি সপ্তাহে 2 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। সপ্তাহে 2 সপ্তাহ আপনারা কন্টিনিউ প্রাথমিকভাবে করলেই যথেষ্ট। আমাদের তৃতীয় ওষুধ হলো লাইকোপোডিয়াম। একে আমরা বলতে পারি ডাইজেস্টিভ কিং বা রাজা। মূল লক্ষণ হলো সমস্যা সব থেকে বেশি বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। পেটের মধ্যে যত কষ্ট, যত গ্যাস অম্বলের প্রবলেম, সব এই সময়তেই বৃদ্ধি পায়। এই রোগীরা খুব বুদ্ধিমান হন, কিন্তু শারীরিকভাবে আবার দুর্বল। খাবার দাবার একটু বেশ গরম খেতে পছন্দ করেন, গরম পানীয়ও তাদের অত্যন্ত পছন্দের। খিদে প্রচণ্ড থাকে, কিন্তু 2-1 গ্লাস খাওয়ার পরই তার মনে হয় যেন পেট একদম ফুলে গেছে, পেট ফেঁপে গেছে, আর খেতে পারবে না। এক্ষেত্রে লাইকোপোডিয়াম 200 শক্তি সপ্তাহে 2 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। এইভাবে 2 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। আমাদের পরবর্তী একটি ডিপ অ্যাক্টিং মেডিসিন হলো ফসফরাস। এর মূল লক্ষণ হলো দ্য বার্নিং সেন্সেশন। ফসফরাসের রোগী মূলত বরফ ঠান্ডা জল, অর্থাৎ খুব ঠান্ডা জল খেতে পছন্দ করেন এবং তাতে তার উপশম হয়। কিন্তু এই জলটাই পেটে যাওয়ার পর যখন মনে হয় যেন একটু গরম হচ্ছে, তখন সেটা বাইরে বেরিয়ে আসে, বমি হয়ে যায়। এনারা দেখতে একটু লম্বা, ছিপছিপে টাইপের হন, তবে দেখতে কিন্তু খুব সুন্দর হন। একা থাকতে খুব ভয় পান, অন্ধকারেও ভয় পান। পাকস্থলীর ওই রিজনে প্রচণ্ড পরিমাণে জ্বালা থাকে, ঠান্ডা জল খেলে সাময়িকভাবে কম। এই জ্বালার ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম একটি ওষুধ রয়েছে, সেটাতেও কিন্তু জ্বালা প্রধান লক্ষণ, কিন্তু ডিফারেন্স হলো আর্সেনিকের ক্ষেত্রে বারবার অল্প অল্প করে গরম জল খায় বা সেটাতে তার আরাম হয়। আর ফসফরাস চাই একদম ঠান্ডা জল, অর্থাৎ বরফ ঠান্ডা। ফ্রিজের জল হলে তো তার খুবই ভালো হয়। তাহলে সেক্ষেত্রে এই যে দুই লক্ষণগুলো থাকে, তাহলে ফসফরাস 200 শক্তি সপ্তাহে 2 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনি খেতে পারেন। এইভাবে 2 সপ্তাহ কন্টিনিউ প্রাথমিকভাবে করলেই যথেষ্ট। নেক্সট আমাদের আরেকটি ডিপ অ্যাক্টিং বা মাইজমেটিক মেডিসিন হলো ক্যালকেরিয়া কার্ব। এটাকে বলা যেতে পারে মেটাবলিক স্পেশালিস্ট। এর এতটাই কাজ রয়েছে আমাদের মেটাবলিজমের ওপর। মূলত যে লক্ষণ দেখা যায়, এই সব রোগীদের মাথাতে বেশ ভালো মাত্রাতে ঘাম হয়, প্রচুর ঘাম হয়, বিশেষ করে ঘুমের সময়। এনারা একটু মোটাসোটা ফ্ল্যাবি টাইপের হন এবং খুব সহজে এদের ঠান্ডা লাগার প্রবণতা থাকে। ডিম খেতে ক্যালকেরিয়া কার্বের পেশেন্টরা খুব ভালোবাসেন। মূলত এদের হজম শক্তিটাই খুব বা স্লো মেটাবলিজম। অ্যাসিডিটি এদের নিত্যদিনের সঙ্গী, কারণ এদের মেটাবলিজম প্রথম থেকেই খুবই দুর্বল। এছাড়া এদের শীত কাতরতার কিছুটা ব্যাপার থাকে। সুতরাং ক্যালকেরিয়া কার্বের এই লক্ষণগুলো থাকলে আপনারা খেতে পারেন। সেটা যদি খেতে চান তাহলে 200 শক্তি সপ্তাহে 2 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। সুতরাং এই কটি ছিল ওষুধ যেগুলো হোমিওপ্যাথিতে ইউজ হয়ে থাকে। ক্রনিক গ্যাস অম্বল, অ্যাসিডিটির সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য প্রত্যেকটি ওষুধই কিন্তু ডিপ অ্যাক্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। তাই এই ওষুধগুলো খেতে গেলে কিন্তু অতি অবশ্যই আপনাদের প্রাথমিকভাবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার, কারণ কোন ওষুধটি কার ক্ষেত্রে কাজে লাগবে সেটা জানা সব থেকে জরুরি। আমি বেসিক কিছু সিমটম বা লক্ষণগুলো জানিয়েছি, যেটি করে এই ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়ে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভালো লেগে থাকবে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম টিভি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।